মীরা হালকা সাজে তৈরি। শেহজাদ ও ডক্টর আকবর রহমানও কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। মীরার মামা চাচারাও এসেছেন। ফ্রিসা একটু আগেই ঘুম থেকে উঠে গেছে। এখন সে মৃদুলা, নিহান ও সিয়ামের সাথে এখন খেলছে। এদিকে মীরা নিজের ঘরে দরজা এঁটে একাকী বসে আছে। সে ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগছে। এখনো তো ফ্রিসার সাথে কথা হয়নি। ওর ইচ্ছে সম্মতি বুঝে উঠতে পারেনি। যদি ফ্রিসা এতে খুশি না হয় তবে, যদি ফ্রিসা রাজি না হয় সে কি করবে ভেবে ভেবেই অস্থির হলো। তখনই দরজায় খটখট আওয়াজ হলে উঠে দরজা খুলে সে। বাইরে তার ছোট ভাবি দাঁড়ানো। নিধি রম্যস্বরে বলল, চলো ননদি, তোমার ডাক পড়েছে। মীরার ওষ্ঠকোণে অজান্তে হাসি ছড়ায়। মীরা রুম থেকে সবে বেরিয়েছে আর হুট করেই ফ্রিসা এসে মীরার কোমর পেঁচিয়ে ধরে। মীরা থমকায়, মাথায় হাত রাখে বাচ্চা মেয়েটার। এই মেয়েটার দ্বিতীয় মা হতে চলেছে সে। পারবে তো? যদি অজান্তেই কষ্ট দিয়ে ফেলে? ভয় হচ্ছে তার। হঠাৎ তার হৃদয় অজানা ভয়ে ব্যাকুল হলো। ফ্রিসা মাথা হালকা উঁচু করে খিলখিল ধ্বনিতে শুধায়, তুমি আমার মামনি হবে ফেরি আন্টি? মামনি? ইয়া মামনি। দাদুমণি বলেছিল তুমি আমাকে মায়ের মতো ভালোবাসবে। তুমি আমার মা হবে, আমার সাথে থাকবে। দাদুমণিও আমাকে ভালোবাসে, তাই দাদুমণিকে আমি দাদুমণি ডাকি। তোমাকেও মামনি ডাকবো। ফ্রিসা কি বুঝে এটা বলেছে মীরা জানে না। তবে এতে মীরার একটুও খারাপ লাগলো না। সে মুচকি হেসে বলে, আমি তোমার মামনি হব বাচ্চা। আর ইউ হ্যাপি? ইয়েস, আই এম সো হ্যাপি মামনি। মীরার মন শান্ত হলো। প্রশান্তি স্থান দখল করলো ব্যাকুল অস্থিরতার। নিধি মুচকি হেসে শুধায়, তো ফ্রিসার মামনি, এবার যাওয়া যা। মীরা নীরব হাসল। অতঃপর ফ্রিসার হাত ধরে পা বাড়ালো। ড্রয়িং রুমে সবাই কথা বলছে, কিন্তু একমাত্র শেহজাদ মাথা নিচু করে বসে আছে। এঙ্গেজমেন্টের তারিখটা হঠাৎ করে এগিয়ে আনার মূল কারণ সে নিজেও জানে না। রেস্টুরেন্টের মীরার সামনে বসেই তার মনে হয়েছে সে ফটাফট সেটা করেও ফেলেছে, কিন্তু এখন এর কারণ সে আবিষ্কার করতে পারছে না। তবে ফ্রিসার প্রফুল্লিত মুখশ্রী দেখে মনে হয়েছে যা হচ্ছে আর যাই হোক খারাপ হচ্ছে না। সত্য তো এটাই যে সে বিয়েটা ফ্রিসার জন্যই করছে। তার জীবনে ভালোবাসা কখনোই বিয়ের আগে তো আসেনি। নিধি মীরাকে এনে শেহজাদের পাশে বসালো। মীরা আবার ফ্রিসাকে নিজের মাঝে বসিয়েছে। ডক্টর আকবর রহমান বলেন, সবাই এখানে রয়েছে, তাহলে রিং সেরেমনি শুরু করা যাক। রফিক তালুকদার হালকা হেসে সম্মতি দিলেন। মিসেস শাহিদা রিং বক্সটা শেহজাদের দিকে বাড়িয়ে দিয়ে পড়লেন, শেহজাদ, এই নাও আংটি, মীরার অনামিকায় পরিয়ে দাও। শেহজাদ মিসেস শাহিদার হাত থেকে আংটির বক্সটা নিল। আংটির দিকে কয়েক সেকেন্ড তাকাতেই পাশে বসা ফ্রিসা মীরার হাত টেনে এগিয়ে এনে বলল, বাবা নাও পড়াও। মীরা শেহজাদের দিকে তাকালো। তদ্রূপ শেহজাদও। ফের দ্রুত দৃষ্টি নামিয়ে মীরার অনামিকায় আংটিটি পরিয়ে দিল। ফ্রিসা আবার বলে, ফেরি আন্টি, সরি মামনি, তুমিও বাবাকে রিং পরাও। শেহজাদ মেয়ের মুখে মামনি ডাকটা শুনে খানিক হকচকায়। মেয়ে তার এক্ষুনি মীরাকে মায়ের দরজা দিয়ে বসেছে। মীরাকে রিং নিধি এগিয়ে দিল। ফ্রিসা এবার তার বাবার হাত এগিয়ে আনলো। অতঃপর মীরা নত মস্তকেই আংটিটি পরিয়ে দিল। সবাই খুব খুশি। আলহামদুলিল্লাহ পড়ছে সকলে। ছাদে দাঁড়িয়ে আছে মীরা ও শেহজাদ। আধারে ঢাকা সুবিশাল অম্বরে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ খেলে যাচ্ছে। বাতাসও কেমন শীতলতা। ঝড় হওয়ার আশঙ্কা আছে। নীরবতার ক্ষীণ সুতা কেটে শেহজাদ প্রশ্ন করে, আর ইউ হ্যাপি? মীরার অবিচল দৃষ্টি সম্মুখে। সে অনড়ভাবে জবাব দেয়, ইয়া, অ্যাটলিস্ট ঠকে যাওয়ার সম্ভাবনা নেই। শেহজাদ বিস্মিত হলো, শুধালো, ঠকে যাওয়া মানে?
মানে হচ্ছে জীবনে ঠকে যাওয়ার থেকে কষ্ট আর কিছুতেই নেই। এজন্যই তুমি রাদীপকে বলেছিলে তাকে বিয়ে করার থেকে বিপত্নিক কাউকে বিয়ে করা উত্তম। মীরা এবার ঘাড় ঘুরালো। অন্ধকারে শেহজাদকে দেখানো গেল। সে ভুরু কুচকে চেয়ে বলল, রাদীপ আপনাকে এগুলো বলেছে? ইয়া। মীরা ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, কথাটা আমি মুখ ফুসকে বলে ফেলেছিলাম। অবশ্যই রাদীপের সাথে বিয়ে ঠিক হওয়ার আগেই আকবর স্যার আমাকে আপনাকে বিয়ে করা ও ফ্রিজার মা হওয়ার প্রস্তাব দিয়েছিল। আমি তখন দোটানায় ছিলাম, তাই সময় যেভাবে যা চাইছে সেভাবেই চাইছিলাম বা চলছিলাম। দেন আমি রিয়েলাইজ করলাম আপনি অন্তত আমাকে ধোকা দিবেন না, সেই সাথে আমি একটা বাচ্চার মা হতে পারবো, একটা বাচ্চাকে আগলে রাখতে পারবো। এত বিশ্বাস? হাসলো মীরা। ফের বলল, বিশ্বাস জিনিসটা না মন থেকে আসে। শেহজাদও হালকা হাসলো। সময়ের পরিক্রমায় আরও 1 সপ্তাহ চলে গেছে। সামনের শুক্রবার বিয়ের ডেট ধার্য করা হয়েছে। সামনের সপ্তাহের জন্য মীরা ভার্সিটি থেকে 3 দিনের ছুটি নিয়েছে। তাই ওই 3 দিনের ক্লাসগুলো আগেই এক্সট্রা ক্লাস হিসেবে করিয়ে নিচ্ছে। এই সপ্তাহটা তার ভীষণ ব্যস্ততার মধ্যেই যাবে। স্টুডেন্টদের কুইজ নিতে হবে। মীরার কলিগ কনক ম্যাম বলেন, মীরা, বিয়ের আগে এত প্রেশার যে নিচ্ছ, বিয়েতে তো সিক হয়ে যাবে। আমি তো শুনলাম তুমি বৃহস্পতিবার তোমার টিউমারিক ফাংশনের দিনও ক্লাস নেবে। মীরা পিসি থেকে নজর হটিয়ে কনক ম্যামের দিকে একবার তাকান, তারপর হালকা হেসে আবার কাজ করতে থাকেন। মীরার আরেক কলিগ সাবিহাও সেখানে উপস্থিত। সাবিহা বলে, এই সময় রিল্যাক্স করতে হয়, তাহলে স্ক্রিনে গ্লো আসে। বেশি বেশি ঘুমাতে হয়। আর তুমি কি না এক্সট্রা প্রেশার নিচ্ছ? মীরা এবার পিসির সামনে থেকে চেয়ার ঘুরিয়ে বলে, বৃহস্পতিবার তো আমার মাত্র একটা ক্লাস, তাও সেটা 12:30টার দিকে। ওইটাকে এগিয়ে সকাল 8:30টায় এনেছি। স্টুডেন্টদের এই দিনে ক্লাস কম থাকে, তাও ওদের কয়েকজনের নাকি পরবর্তী ক্লাস 2টার দিকে। কতটা সময় বসে থাকবে ওরা যে আমার জন্য এতটা করছে বা করেছে, তার জন্য আমি গ্রেটফুল। ক্লাস নিয়ে বাড়ি চলে যাব, তারপর গিয়ে শাওয়ার নামাজ খাওয়া শেষে ঘুম দিয়ে উঠব। সাবিহা অবাক হয়ে শুধায়, সাজবে না? না, সন্ধ্যায় জাস্ট শাড়ি ও ফ্লাওয়ার অর্নামেন্ট পরে ছাদে চলে যাব। কি বলো, ছবি উঠাবে না? সাজবে না তাতে? না গো, অবশ্যই রায় ও জিনিয়া এসে আমাকে না সাজিয়ে ছাড়বে না, কিন্তু পার্লার এসবে যাব না, হেভি মেকওভার নিব না। ইভেন আমি তো ভেবেছি বিয়ের সাজেও পার্লারে যাব না। সাবিহা এবার মুখ বন্ধ করতেই ভুলে গেছে। সে মুখে হাত দিয়ে কনক ম্যামকে বলে, ম্যাম, ওর কথা শুনেছেন কি বলছে এই মেয়ে? আমার বিয়েতে আমি যথাসম্ভব বেস্ট মেকআপ আর্টিস্টের কাছে সেজেছি, তারপরও মনে হচ্ছিল আরেকটু সুন্দর হলে পারফেক্ট হবে। কনক ম্যাম হেসে বলেন, মীরা পুরো আমার কিয়ারার মতন। কিয়ারার হেভি মেকআপ পছন্দই না। ওদের স্কুল ফাংশনে যখন ডান্স করে তখন ওর ফ্রেন্ডরা এক একজন পার্লার থেকে সেজে আসে, আর কিয়ারা এত নর্মাল সাজে যে মনে হয় এর থেকে না সাজাই ভালো। ওর মেকআপের প্রতি এত অনীহা। মীরা হেসে বলে, আমার কিন্তু অনীহা না ম্যাম, আমি একটু ফ্রেশ লুক চাচ্ছি। রায় ও জিনিয়াই সেটা ক্রিয়েট করে দিতে পারবে। ফাউন্ডেশনের আস্তর লাগানোর ইচ্ছে নেই, তাছাড়া যে গরম। তা ঠিক বলেছ, যতটা সিম্পল থাকা যায় ততটাই শান্তি লাগবে। সাবিহা বলে, আমি তোমার ফ্রেশ ব্রাইডাল লুক দেখার জন্য সো এক্সাইটেড। দেখবে আমি সবার আগে গিয়ে বসে আছি। 3 জনের মধ্যে হাসির ফেয়ারা ছুটল। ক্লাসের গ্যাপে নিজের অফিস রুমের ডেস্কে বসে কাজ করছিল মীরা। তখন পিয়ন এসে জানায় কেউ তার সাথে দেখা করতে এসেছে। মীরা আসতে অনুমতি দিয়ে দেয়। সচরাচর এভাবে কেউ আসার অনুমতি চায় না। কে এসেছে তবে? মীরা বেশি একটা ভাবল না, নিজের কাজে মন দেয়। 2টা ক্লাসের কুইজের খাতাগুলো দেখে ফেলেছিল। হঠাৎ তার কর্ণকুহরে বাচ্চা কণ্ঠ পৌঁছানো মাত্রই তৎক্ষণাৎ মাথা উঁচু করে তাকায়। সামনে মিসেস শাহিদা ও ফ্রিসা দাঁড়ানো। ফ্রিসার পরনে স্কুল ইউনিফর্ম। ফ্রিসা ছুটে এসে মীরার কাছে দাঁড়ালো। মীরা আগলে নিয়ে অবাক কণ্ঠে শুধায়, তুমি স্কুল থেকে এখানে এসেছো বাচ্চা? ইয়েস মামনি। এবার মিসেস শাহিদা মুচকি হেসে চেয়ার টেনে বসে বলেন, তোমার মেয়ের জোরালো বায়না, সে আজই তার ফেরি আন্টি ওরফে মামনির ভার্সিটিতে যাবে। আর ফ্রিসার জেদ মানেই তো। মীরাও হাসে। তারপর ফ্রিসার গাল টেনে দিয়ে হাসি মুখে মিসেস শাহিদাকে বলেন, ওর জেদেই যে আপনার দিনটা মাতিয়ে রাখে তা তো বুঝতেই পারছি।
মিসেস শাহিদা হেসে অফিস রুমটার চারিপাশে নজর দেয়। রুমে আরও দুটো ডেস্ক আছে, কিন্তু এখন এখানে তারা তিনজন বাদে কেউ রুমে নেই। মীরা পিয়নকে ডেকে চা নাস্তার ব্যবস্থা করতে বলে সাথে ফিসার জন্য ক্যান্টিন থেকে জুস ও বার্গার আনতে পাঠায়। ফিসা আশেপাশে দেখে প্রশ্ন করে, মামনি, তোমার রুমে আর কেউ নেই কেন? বাবার রুমে তো আর একটা আঙ্কেল আছে। আছে তো, ওনারা তো ক্লাসে আছেন বাচ্চা, চলে আসবেন। ফিসার বিরামহীন প্রশ্ন। ফেরি আন্টি, তোমার রেড ভালো লাগে? রেড? হ্যাঁ, কেন তোমার ভালো লাগে না? লাগে, কিন্তু অল্প। মীরা হালকা হেসে অবাক হওয়ার ভান করে বলে, তাই? তা হঠাৎ তোমার রেডের কথা মনে পড়লো কেন? জানো মামনি, কাল তোমার জন্য শাড়ি কিনেছে দাদুমণি। দাদুমণি শুধু রেড শাড়ি দেখছিল, কিন্তু আমার ভালো লাগছিল না। আমি একটা পিঙ্ক শাড়ি দেখলাম। দাদুমণি বলে তোমার নাকি রেডটাই পছন্দ হবে। মীরা মিসেস শাহিদার দিকে তাকায়। মিসেস শাহিদা বলেন, ও আসলে এই জন্যই এসেছে। লাল বেনারসি ওর একটা পছন্দ হচ্ছে না, হেভি ডিজাইন হলে তো আরও আগে না। মীরা হেসে বলে, তাহলে রেড বাদ, পিঙ্ক তো অনেক সুন্দর, ফ্রি শাড়ি ফাইনাল। ফিসা খুশিতে ডগমগিয়ে ওঠে। মীরাকে জড়িয়ে ধরে গালে তার আদরের বহিঃপ্রকাশ করে বলে, দেখেছো দাদুমণি, ফেরি আন্টির আমারটাই পছন্দ হয়েছে। মিসেস শাহিদা ও মীরা একে অপরের দিকে চেয়ে হাসে। মিসেস শাহিদা প্রশ্ন করেন, ফিসা, তুমি তোমার মামনিকে একবার মামনি বলছো, আবার ফেরি আন্টি বলছো যে? আমার কাছে ফেরি ডাকটা ভালো লাগে, তাই দুটো মিক্সড করে ডাকি। তুমি তো ফেরি মামনিও ডাকতে পারো। পারবো। প্রশ্নটা ফিসা মীরাকে করল। মীরা মাথা হেলে সায় দিলে ফিসা কিঞ্চিত ভেবে বলে, ফেরি মাম্মাম বলবো। ইটস সো কিউট। ইতিমধ্যেই নাস্তা চলে এসেছে। মীরা হেসে বলে, আচ্ছা সেসব বলবো না, এখন খেয়ে নাও, চলো তোমাকে হাত মুখ ধুইয়ে আনি। মীরা মিসেস শাহিদা ওর ফিসা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসলো। অতঃপর হাসি কথাতে নাস্তা খেয়ে নিল। এদিকে শেহজাদের কাছে রাদীপের নাম্বার থেকে অনবরত বানোয়াট মেসেজ আসছে। শেহজাদ শুধু দেখছে আর ভাবছে, একটা মানুষ কতটা নিম্ন শ্রেণীর হলে এতটা উঠে পড়ে লাগতে পারে। এবার শেহজাদ এসবের অ্যাকশন নিতে সাইবার ক্রাইম যদিও জানি না সেক্টরে যোগাযোগ করে রাদীপের ঝামেলা কাঁধ থেকে ঝেড়ে ফেলে। এদিকে শেহজাদ আজ বর্ণকে ইউনিভার্সিটিতে দেখেছে। শেহজাদ তাকে দেখে স্বাভাবিক বিহেভ করলেও বর্ণ তা করেনি, কেমন একটা এড়িয়ে গেছে। শেহজাদ সেসব নিয়ে খুব একটা ভাবেনি। তার ফুপিজান তাকে জানিয়েছে ফিরসাকে সাথে নিয়ে তিনি ফিরসার জেদে মীরার ভার্সিটি গিয়েছেন। মেয়ের জেদের কারণটা সে বুঝে গেছে। হালকা হেসে নিজের কাছে মন দেয়। শেহজাদের ক্লাস আর আধা ঘন্টা পর। আজকে সে একটা কুইজ নিবে। তার প্রশ্ন করা প্রায় শেষ, শুধু আরও দুটো প্রশ্ন বাকি। এমন সময় দরজায় নখ হলে সে উঠে গিয়ে লক খুলে দেখে বর্ণ চোখে মুখে ফুটে আছে মলিনতা। শেহজাদ নিজের জায়গায় এসে বসে। বর্ণ চেয়ার টেনে বসে চুপ করে আছে। শেহজাদই প্রথমে প্রশ্ন করে, পিএইচডির মাঝে এলে? জি স্যার। কাজ শেষ? 3 বছরের তো স্কলারশিপ থাকে। কিছুটা বাকি স্যার, একটা কাজে এসেছিলাম, সেটা হলো না, তাই আবার চলে যাওয়ার আগে একটু ভার্সিটিতে আসলাম। ও আচ্ছা। আবার দুজনেই নীরব। বর্ণ ইতস্তত করে খানিক সময় নিয়ে শুধায়, স্যার আপনি নাকি আবার বিয়ে করছেন? হ্যাঁ। মীরাকে? শেহজাদ মাথা নুয়ে হাসে, অতঃপর বলে, ইউ নো ইট ওয়েল বর্ণ। বর্ণর সাথে শেহজাদের চোখাচোখি হয়, কেমন নিষ্প্রাণ তার আখি যুগল। শেহজাদ আবার বলে, তুমি নিজে সব নষ্ট করেছ। এখন মীরার লাইফে কি হলো তা নিয়ে তো ভেবে নিজের ফিউচারে ফোকাস করো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বর্ণ উঠে দাঁড়ায়। শেহজাদও উঠে দাঁড়িয়ে শুধায়, শুনলাম তোমার এক ছেলে আছে। আমি বলবো যদি সম্ভব হয় ছেলের মাকে ফিরিয়ে আনো। তোমাকে ভালোবাসার মানুষ শত শত আসলেও তোমার ছেলেকে ভালোবাসতে হয়তো কাউকে তুমি নিজের লাইফে নাও পেতে পারো। তোমাদের ডিভোর্স তো হয়নি? না স্যার, হয়নি, সেপারেশনে আছি। আপনার কথাটা আমি ভেবে দেখব। আসি স্যার।
শেহজাদ মুচকি হাসে, বর্ণ সালাম দিয়ে চলে যায়। শেহজাদ চেয়ারে বসে কিছুক্ষণ ভাবে, তারপর তাড়াহুড়ো করে নিজের কাজ শেষ করে ক্লাসে চলে যায়। দেখতে দেখতে আজ বৃহস্পতিবার। মীরা সকালে ক্লাস শেষ করে বেরিয়েছে মাত্র। এদিকে রাইমা তাকে কল করেছে যাতে এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে। জীবনের প্রথমবার সে বাংলাদেশে আসছে। মীরা তাকে কতবার বলেছে আগে আগে আসতে, কিন্তু রাইমা তো স্বভাবেই নেই সেটা। ফুস করে নিঃশ্বাস ছেড়ে মীরা ওবার ডেকে উঠে পড়েছে। জুন মাসের প্রথম সপ্তাহ। ঋতুভেদে গ্রীষ্মকাল যায় যায় হলেও আদৌ কি যায়? তীব্র গরমে ও ক্লান্তিতে শরীর নেতিয়ে যায় অবস্থা। মীরা এই সামান্য পথেও কয়েকবার ঘুমে ঢলে পড়েছে। অবশেষে এয়ারপোর্টে গিয়ে রাইমাকে খুঁজে পেতে খুব একটা সমস্যা হয়নি। রাইমা ও কুঞ্জ একসাথে এসেছে। কুঞ্জ আগে একবার বাংলাদেশে এসেছিল বলে তার কিছুটা ধারণা ছিল। অতঃপর তিনজনে উবারে বসে। ড্রাইভার সহ তিনজন মনোযোগী শ্রোতার উদ্দেশ্যে চলছে রাইমার বিরামহীন কথার ফুলঝুরি। মীরা শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। ঘাড়ের কাছে কমফি কুশন দেওয়া ছিল বলে ঘুম যেন আরো চেকে বসেছে। কুঞ্জ বলে, রাই মেয়েটা টায়ার্ড, সন্ধ্যা থেকে ওকে অ্যাক্টিভ থাকতে হবে, ঘুমাক। খুব সরি, কতদিন পর সামনাসামনি দেখছিলাম তো, তাই কথাগুলো আর কন্ট্রোল করতে পারিনি। বুঝলাম। এখন ভালো মেয়ের মতো বসে বসে কানে হেডফোন লাগিয়ে গান শোনো। মীরার ফোনের ম্যাপ বলছে আর বেশি সময় লাগবে না। এমনিতে হলে রাইমা ইচ্ছে করে কথা পেঁচাতো। কুঞ্জর সাথে কথার ভুল ধরে সে খুব মজা পায়। এরপর যখন কুঞ্জ মাপ চায় তখন অট্ট হাসিতে ফেটে পড়ে। কিন্তু আজ মীরার ক্লান্ত ঘুমন্ত মুখশ্রী দেখে আর ইচ্ছে হলো না। নিজেও এক হাতে মীরার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। বাড়ি ফিরে মীরা ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেয়ে ঘুমাতে চলে গেছে। এদিকে মলিজাহানের সাথে রাইমার বেশ সখ্যতা হয়ে গেছে। রাইমা নিজের কথা ঝুড়ি খুলে বসেছে। তাতে শারমিন নিধি সহ মীরার চাচি, ফুপি, মামি, খালারাও যোগ দিয়েছে। দুপুরের খাবার খেয়ে যেন তাদের আড্ডার আসর বসেছে। সন্ধ্যার আধা ঘন্টা আগে মীরা ঘুম থেকে উঠে দ্রুত আসরের নামাজ পড়ে নিল। তারপরেই দরজায় অনবরত ঠক ঠক আওয়াজে বুঝে গেছে কে এসেছে। দরজা খুলে দেখে তার সন্দেহই সত্যি। রাইমা হাতে বড় একটা প্লেটে করে কয়েক ধরনের ফ্রুটস কেটে সাজিয়ে নিয়ে এসেছে। আম, কলা, আঙ্গুর, ড্রাগন, লিচু, তরমুজ, জাম, আপেল ও নাশপাতি। মীরা দরজা খুলতেই প্লেটটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলে, ফিনিশ দিস। মীরা অবাক হয়ে প্রশ্ন ছুড়ে, মানে সিম্পল, লক্ষ্মী মেয়ের মতো প্লেটের সব ফ্রুট তোকে খেতে হবে। মীরা হাঁ করে রাইমার মুখের দিকে চেয়ে আছে। রাইমা ওর মুখে এক টুকরো আপেল পুড়ে দিয়ে মুখটা বন্ধ করে দিল। অতঃপর বলল, ফ্রুটে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তোর স্কিনের জন্য বেস্ট। 2-3 দিন ধরে যা যাবে, সো ফিনিশ দিস, বাই। এই বলে রাইমা রুম থেকে বেরিয়ে গিয়ে বাহির থেকে দরজার সিটকিনি সিস্টেম দিয়ে লাগিয়ে দিল। মীরা অলস ভঙ্গিতে ফল ভর্তি প্লেটের দিকে চেয়ে আছে। মাগরিবের নামাজ শেষে মীরা হলুদ রঙের জামদানি শাড়ি পরে বিছানায় বসেছে। মীরার বড় ভাবি মীরার চুড়ি ও ফুলের গহনাগুলো এনে রাখে। রাইমাও ওকে সাজানো শুরু করেছে। তখন হুট করে জিনিয়া একটা মাঝারি আকৃতির বলে উষ্ণ গরম পানি নিয়ে হাজির। মীরা ও রাইমার প্রশ্নাত্মক দৃষ্টি জিনিয়ার দিকে। ওদেরকে আরও এক ধাপ অবাক করে দিয়ে জিনিয়া পানির বোল নিয়ে মীরার পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। অতঃপর মীরার পা ধরে পানিতে রাখলো। তৎক্ষণাৎ মীরা হকচকিয়ে পা সরিয়ে নিতে চাইলে জিনিয়া বলে, আরে আরে পা সরাচ্ছিস কেন? আমি পেডিকিওর করব তো। হ্যাঁ রে হ্যাঁ, পানিতে শ্যাম্পু, লবণ আর লেবুর রস দিয়ে এনেছি, এখনো মিক্স করিনি, সরি, মিক্স করে নিচ্ছি। জিনিয়া পানিতে হাত ডুবিয়ে ফেনা তৈরি করে বলে, 10 মিনিট এভাবে বসে থাক, তারপর বাকি প্রসিডিওর করব। মীরা ক্লান্ত স্বরে বলে, এখন পা ডুবিয়েই রাখতে হবে? হ্যাঁ হবে, তুই তো বসেই আছিস। রাইমা তোর মেকআপ করে দিতে দিতে আমার কাজও শেষ হয়ে যাবে। রাইমা বলে, ঠিক বলেছো জিনিয়া, বসেই থাকবি তো? ও যা করতে বলেছে কর, তারপর তোর সাজ হয়ে গেলে আমাদের জন্য বসে থাকবি। আচ্ছা করো। জিনিয়া এবার উঠে গিয়ে নিজের মুখের মেকআপ করতে বসে আর বলে, মানুষের পা অনেক সেন্সিটিভ, পায়ের বিভিন্ন স্থানে ম্যাসাজ করলে বডির আনাদার্স অর্গান সুস্থ থাকে।
তাছাড়া তুই যতই বলিস না পার্লারে যাবি না বলে খুব কম কস্ট হবে, তা কিন্তু হবে না ভাই। আমি তো বিয়ে করেছি, বসে থাকতে থাকতে কোমর আর কোমর থাকে না, তার উপর আনকমফোর্টেবল শাড়ি, জুয়েলারি, সাউন্ডস প্রবলেম তো আছেই। তোর খালি মনে হবে আমি কখন এসব থেকে মুক্তি পাবো আর ঘুমোবো। তাই পেডিকোরের মধ্যে হালকা একটু ম্যাসেজ থাকলে না রিলিফ হয়। এটা অবশ্য উচিত ফাংশনের পর করা, পার্লারও কিন্তু এটা প্রোভাইড করে। পেডিকিউর পায়ের সৌন্দর্যের জন্য করা হলো, ম্যাসাজিংটা ইফেক্টিভ। মীরা জিনিয়াকে কাছে ডেকে মাথায় একটা চুমু এঁকে দিয়ে বলে, ইউ আর সো কেয়ারিং, আই লাভ ইউ জিনু। লাভ ইউ টু মিরু। এখন চুপচাপ বসে থাক, ভাবি তোর জন্য ফ্রেশ ম্যাঙ্গো জুস আনছেন। রাইমা হাঁক ছেড়ে বলে ওঠে, ভাবি আমার জন্য প্লিজ। নিধি আম কাটতে কাটতে প্রত্যুর করে, আচ্ছা সবার জন্যই আনবো। ওদিকে হলুদের টেবিল সাজানো সব কমপ্লিট হয়েছে কি না তাও দেখতে হবে। রাইমা মুচকি হেসে বলে, এই ফার্স্ট আমি মুসলিম বাংলাদেশি বিয়ে অ্যাটেন্ড করছি। কুঞ্জনকে বলেছি সব যেন ক্যামেরাতে কভার করে, বেচারা হয়তো দৌড়াদৌড়ির উপর আছে। আরে করতে দাও, ছেলেদের কাজই এসব করা। এখন থেকে ট্রাই করলে ফিউচারে তোমার সব কথা মানবে। মীরা বলে ওঠে, এই জিনু থাম ভাই, তুই রাইকে চিনিস না। কুঞ্জদাকে ও যেভাবে নাকে দম করে রাখে, নেহাত কুঞ্জদা বলেই ওকে মেনে চলছে। তুই আর ওকে এসব করতে এনকারেজ করিস না। জিনিয়া ভাব নিয়ে বলে, কত দরদ উতলে উঠছে তোর মিরু। শোন, এদের বসে রাখতে গেলে একটু ডমিনেটিং হতেই হয়। তাছাড়া ভালোও তো বাসি, কেয়ারও করি, তুইও আস্তে আস্তে শিখেই যাবি। জিনিয়া ও রাইমা হেসে উঠে একে অপরের সাথে হাতে তালি দেয়। মীরা মাথায় হাত দিয়ে হালকা হেসে নীরব থাকে। অতঃপর তার স্বাদ চলতে থাকে। শেহজাদদের বাড়িতে হলুদের কোনো ফাংশন কিছুই হচ্ছে না। মূলত শেহজাদের এসব পছন্দ না। ফিরসা জানতে পারলে জেদ করতে পারে ভেবে শেহজাদ নিষেধ করেছে যেন ফিরসাকে এই বিষয়ে না জানানো হয়। মিসেস শাহিদাও মেনে নেন, কারণ এত সব কিছু দেখাশোনা করার জন্য তো মানুষ লাগে। ডক্টর আকবর রহমানের ছোট ভাই ও বোন কেউই দেশে থাকে না, ওনারা কানাডা, অস্ট্রেলিয়াতে সেটেল। শেহজাদ নিজের রুমে বসে বসে ল্যাপটপে আর্টিকেল দেখছে। হুট করে ফিসা এক বাটি হলুদ নিয়ে এসে শেহজাদের গালে লাগিয়ে দেয়। হকচকিয়ে ওঠে শেহজাদ। বাবাকে এত আশ্চর্য হতে দেখে ফিসা খিলখিল করে হেসে ওঠে। সে বলে, আজ তো হলুদ লাগাতে হয় বাবা, তাই আমি তোমাকে লাগিয়ে দিলাম। শেহজাদ কিছুক্ষণ মেয়ের পানে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে। ভুরুকুঞ্জন করে শুধাই, তোমাকে এসব কে বলেছে? ফেরি মাম্মামের ফ্রেন্ড বলেছে। কখন? একটু আগে আমি দাদুমণিকে বললাম ফেরি মাম্মামকে কল করতে, তখন কলটা ফেরি মাম্মামের ফ্রেন্ড রিসিভ করে। জানো বাবা, সেখানে অনেক সাউন্ড হচ্ছিল। তখন বলেছে আজ নাকি হলুদ লাগায়। আমাকে তো ফেরি মাম্মামের ছবিও দেখিয়েছে। সে লুক সো প্রিটি লাইক এ রিয়েল ফ্লাওয়ার ফেরি। তোমারও তো হলুদ লাগাতে হবে। তাই আমিও দাদুমণিকে বলে আন্টিকে দিয়ে হলুদ আনিয়েছি। শেহজাদ হালকা হেসে মেয়েকে নিজের কাছে এনে কোলে বসিয়ে বলে, ও আচ্ছা, শোনো মাম্মাম, হলুদ লাগানো ম্যান্ডেটরি না, যার যার চয়েস। ইয়েস, ইট হ্যাজ মেডিসিনাল ভ্যালু অ্যান্ড ইট ইজ সো ইফেক্টিভ। ফিসা কৌতূহলী হয়ে শুধায়, তাহলে তুমি কেন লাগাতে চাও না বাবা? শেহজাদ দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, এমনি, আই ডোন্ট লাইক ইট। তুমি এখন যাও, ঘুমিয়ে পড়ো, রাত 10টার বেশি বাজে। ফিসা মুখ ভার করে হলুদের বাটি নিয়ে চলে আসে। মিসেস শাহিদা দরজার কাছে দাঁড়িয়ে সবটাই শুনলেন। শেহজাদ গায়ে হলুদ এসব পছন্দ করে না, তারও একটা কারণ আছে, সেটা চাইলেও ভুলতে পারে না। এদিকে সন্ধ্যা 8টা থেকে টানা বসে থাকতে থাকতে মীরা প্রচণ্ড ক্লান্ত। ফুলের সাজে তাকে ফিসার সম্বোধিত ফেরির মতোই লাগছে। মীরার কলিগরাও কিছুক্ষণ আগেই হলুদ লাগানোর পর খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে চলে গেছে। এখন মেহেদি আর্টিস্ট ওর এক হাতে মেহেদি পড়াচ্ছে, এদিকে ফটোগ্রাফের যেন সব ক্যাপচার করতে হবে। মুখ থেকে হাসি সরানোই যাবে না। মীরা তার বড় ভাবিকে ডেকে বলে, ভাবি আমি এখান থেকে উঠতে চাই। ইমরান জায়েদদের বলো গান এসব বন্ধ করাতে। মীরার খালাতো বোন জান্নাত এসে বলে,
কি বলো আপু, মাত্রই সবাই হলুদ দিয়ে শেষ করলো, এখন মেহেদি পরানোর ফাংশন হচ্ছে তো। কর তোরা, আমি রুমে যাব, আমার ব্যাক পেইনের প্রবলেম আছে। মেহেদি আর্টিস্ট বলে। আপু, মেহেদি পরানো পর্যন্ত একটু অপেক্ষা করুন, দুজনে মিলে দু হাতে মেহেদি পরানো শেষে আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দিব। মীরা ক্লান্ত দৃষ্টিতে নিজের হাতের দিকে চেয়ে বলে, আরেকজনকে ডাকুন আর জলদি করুন প্লিজ। মেহেদি আর্টিস্ট তার সাথে আসা আরও দুজন আর্টিস্টদের মধ্যে আরেকজন আর্টিস্টকে ডেকে আনেন। অতঃপর যত দ্রুত সম্ভব কাজ করতে থাকেন। রাত প্রায় 12টার কাছাকাছি সময় মীরা বাড়ির ছাদের স্টেজ থেকে উঠে নিজের রুমে আসতে পেরেছে। 2 হাত ভর্তি তার মেহেদি। কোনো রকমে বিছানার সাথে বালিশে হেলান দিয়ে বসে হাত উঁচু করে রাখে। হাতের উপরের পৃষ্ঠে মেহেদি এখনও ভেজা। রাইমা, জিনিয়া, নিধি, শারমিন, জান্নাত, মীরার মামাতো বোন, ভাবি, চাচাতো বোনদের সবারই 2 হাতের 4 পৃষ্ঠের মধ্যে 2 করে মেহেদি পরা শেষ। মেহেদি আর্টিস্ট 3 জন ছাড়াও ভাবি ও কাজিনরা নিজেরাও মেহেদি পড়েছে, কিন্তু ওদের মধ্যে ক্লান্তি ভাবটা পরিলক্ষিত হচ্ছে না। তখনই মিসেস মলিজান 1 গ্লাস কুসুম গরম দুধ এনে মীরাকে বলে, নে এটা খেয়ে নে, ক্লান্তি কম লাগবে। মীরা অসহায় চোখে চেয়ে বলে, আমি ফ্রেশ হতে পারলে আমার ক্লান্তি কম লাগবে, কিন্তু মেহেদি না শুকানো অবধি পারছি না। শুকিয়ে যাবে, তুই আগে গ্লাসে দুধটুকু খা, তারপর তোকে আমি খিচুড়ি খাইয়ে দিব। মা আবার খাবারও? আমি খাবো না। মলিজাহান মৃদু ধমকে উঠলেন। তিনি বলেন, চুপ, খাবি না মানে কি? খেতে হবে। খিচুড়ি রান্নাটা দেরি করে হয়েছে বলে স্টেজে বসার আগে খাওয়াতে পারিনি, এখন চুপচাপ খেয়ে নিবি, নয়তো তোর বাবাকে বলবো। গ্লাসটা ধর। মিসেস মলিজাহান মীরার হাতে দুধের গ্লাসটা ধরিয়ে দিয়ে খাবার আনতে গেলেন। মীরার মা যেতেই রাইমা দুষ্টুমি করে বলে, তোকে এনার্জি গেইন করতে হবে বেবি, নয়তো কালকে এনার্জি পাবি না তো। রাইমার কথা শুনে রুমে থাকা মীরার ভাবিরা, কাজিনরা ও বান্ধবী সবাই হেসে ওঠে। যিনি আবার আরেক ধাপ এগিয়ে বলে, স্যারকে ফোন করব না, মানে তোর হাতের মেহেন্দি দেখাতে? আমার বিয়ের সময় তো। মীরা রাগ দেখিয়ে জিনিয়াকে থামিয়ে জিনিয়াকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে বলে, চুপ বেশরমের দল, আর একটা এমন টাইপের কথা বললে রুম থেকে বের করে দিব। আচ্ছা যা, বললাম না। তবে কাল রাতে কিছু লাগলে আমাদের নির্দ্বিধায় কল করতে পারিস, মানে অ্যাডভাইস আর কি। যতই হোক স্যারের বাসায় তো আমরা তোর সাথে যেতে পারবো না। থাম না প্লিজ, আম্মু আসবে এক্ষুনি। ওকে, বাট কল কিন্তু। মীরা এবার চোখ রাঙ্গালে জিনিয়া থেমে গেলেও রুমে থাকা সবার মাঝে যেন হাসি এক প্রকার মহামারীর মতো ছড়িয়ে পড়ে। মিষ্টি গোলাপি রঙের বেনারসি পরে স্টেজে বসে আছে মীরা। মীরাকে ঘিরে তার কাজিনরা, ভাবিরা, বন্ধু বান্ধব ও কলিগরা হাস্যরসে মেতে আছে। চলছে ফটোশ্যুট। এখনও বরযাত্রী এসে পৌঁছায়নি। চারিদিকে মরিচবাতির আলোকসজ্জায় যেন অজস্র তারাদের মেলা বসেছে। ঝলমলে সন্ধ্যায় আজ মুখরিত নতুন অধ্যায় রচনাতে। পবনে তার আলাদা ছোঁয়া। মীরার ওষ্ঠকোণে ফুটে আছে স্নিগ্ধ হাসি। বিয়ের অনুষ্ঠানের জন্য একটা কমিউনিটি সেন্টারের রুপটপ পুরোটা বুকিং করা হয়েছে। একদম টপ রুপটপে বর ও কনের জন্য কম্বাইন্ড স্টেজ। এইদিকে কুঞ্জ প্রথম থেকেই সবটা ক্যামেরায় রেকর্ড করছে। তাকে কিঞ্চিত ক্লান্ত দেখাচ্ছে না। ব্যাপারটা রাইমার নজর এড়ায়নি। সে খাবার এনে মীরাকে খাইয়ে আবার খাবার নিয়ে এসেছে। এবার সে ঘুরে ঘুরে কুঞ্জকে খাওয়াচ্ছে। সেই সাথে ঝগড়া তো ফ্রি। স্টেজ থেকে ওদের এই খুনসুটি দেখে বাকিরাও হাসছে। মীরার এক ফ্রেন্ড বলে, সত্যি রে রাইমা, মেয়েটা অনেক কিউট। বিকেলে যার সাথে ঝগড়া করে শেষ, রফা দফা অবস্থা, এখন দেখ তাকে নিজ হাতে খাওয়াচ্ছেও। মীরা হেসে বলে, ও এমনি, কখনো উড়নচণ্ডী তো কখনো আদুরে ও যত্নশীল। দ্যাটস ওয়াই আই লাভ হার অ্যান্ড মিস সো ব্যাডলি। জিনিয়া মীরার কাঁধে সামান্য ধাক্কা দিয়ে রম্যস্বরে বলে, স্যার থাকতে তুই রাইমাকে মিস করছিস? ছি ছি মীরা। জিনিয়ার সাথে উপস্থিত সকলে হেসে ওঠে। মীরা ওকে 2 ঘা লাগিয়েও সেরেছে। হঠাৎই শোরগোল পড়ে গেল। একে একে মীরার পাশ থেকে সকলে উঠে নিচে নামলো।
রুপটপের গেটে বরপক্ষ এসেছে। মীরার ফ্রেন্ড ও কাজিনরা গেট ধরলো। ফিসা তার বাবার হাত ছেড়ে ছুটে ভেতরে চলে এসেছে। তারপর মৃদুলার হাত ধরে রুপটপে একাকী বসে থাকা মীরার কাছে যায়। মীরাকে দেখা মাত্রই ফিসা গালে হাত দিয়ে বলে ওঠে, ইউ আর লুকিং সো বিউটিফুল ফেরি মাম্মা, লাইক এ কুইন। মীরা মুচকি হাসে, অতঃপর হাত বাড়িয়ে ফিসাকে কাছে ডাকে। ফিসা ও মৃদুলা দুজনে গিয়ে মীরার দুপাশে বসে। মীরা ওদেরকে দুহাতে আগলে নিয়ে প্রথমে মৃদুলা ও পরে ফিসাকে বলে, মাই বারবি ডল অ্যান্ড মাই প্রিন্সেস। দুজনেই ললাটে উষ্ণ ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। ফিসা বলে, জানো ফেরি মাম্মাম, বাবাকে কিং এর মতো লাগছে। গোল্ডেন শেরওয়ানি, গোল্ডেন ব্রোঞ্জ। বাচ্চা, ওটা শেরওয়ানি, প্রিন্সেসের বাবা তো কিং হয়। ইয়েস, অ্যান্ড প্রিন্সেসের ফেরি মাম্মাম কুইন হয়। ফিসা আদুরে ভঙ্গিতে মীরার দিকে তাকায়। মীরা যেন মুগ্ধ, তার দৃষ্টি এক মায়াবী মুখশ্রীতে রুদ্ধ হয়েছে। অক্ষি কোণে জলবিন্দুদের উপস্থিতি ঝর্ণা হয়ে বয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। মীরা টিস্যুর সাহায্যে আড়ালেই তা মুছে নিল। ফের বলো, তুমি টায়ার্ড তো? ওয়েট, আমি জুস আনাচ্ছি। মীরা কাউকে বলে জুস আনালো। ফিসা এক ঢোকে খেয়েও নিয়েছে। গেটের ঝামেলা দীর্ঘ সময় স্থায়ী হয়নি। ডক্টর আকবর রহমান কোনো বাক্যবাই ছাড়াই মিটিয়ে নিয়েছেন। সবাই এখন শেহজাদকে নিয়ে স্টেজে আসে। মীরার পাশে বসানো হয় তাকে। আসার পথে শেহজাদ মাথা উঁচু করেনি, দেখেনি মীরাকে। তার জন্য এটা দ্বিতীয় বিয়ে হলেও এভাবে বরবেশে বিয়েটা এবারই প্রথম। সবার সামনে মীরার সাথে চোখাচোখি হলে যদি মীরা অস্বস্তিতে পড়ে, তাই নীরবে এসে পাশে বসেছে। ফিসা ওদের মাঝে বসে বলে, বাবা দেখো ফেরি মাম্মামকে কত সুন্দর লাগছে, একদম কুইন কুইন। তুমি কিং, ফেরি মাম্মাম কুইন, আর আমি প্রিন্সেস। শেহজাদ মেয়ের দিকে একবার চেয়ে নীরব হাসে। মীরাও ফিসার হাত ধরে নত মস্তকে লাজুক হাসে। সামনে দাঁড়িয়ে কুঞ্জ ওদের তিনজনের একটা সুন্দর ক্যান্ডিড ছবি ক্যাপচার করে নিয়েছে। ভাড়া করা ক্যামেরাম্যান এবার ছবি তোলার জন্য ওদেরকে নিজের ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে বলে। অনেক অনেক ছবি তোলা হয়। এখন মীরার বাবা রফিক তালুকদার ও ডক্টর আকবর রহমান কাজীকে নিয়ে স্টেজের কাছে আসে। কাজী সব কিছু লিখে ও বলে প্রথমে মীরাকে কবুল বলতে বলে। মীরার নেত্রকোণ বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা টুপ করে তার নিজের হাতেই পড়ে। নিধি ধিমি স্বরে 3 বার কবুল পড়ে পাশে দাঁড়ানো ছোট্ট ভাবিকে জড়িয়ে নীরবে অশ্রুপাত করতে থাকে। সবার মাঝে আলহামদুলিল্লাহ রব ওঠে। অতঃপর শেহজাদকে কবুল বলতে বলে শেহজাদ চোখ বন্ধ করে। অক্ষিপটে ভেসে ওঠে তার প্রথম স্ত্রীর মুখখানা, অষ্টকোণে তার স্নিগ্ধ হাসি। নিঃসন্দেহে ফিওনাও সুন্দরী হবে নাই বা কেন, রাশিয়ান মা ও আমেরিকান বাবার মেয়ে সে। ভেসে ওঠে ফিওনা তার বিয়ের সাজে, হালকা বেবি পিঙ্ক গাউনে। শেহজাদের কল্পনায় ফিওনা বলছে, মাই ইমেজেস লাভ ফর ইউ উইল নেভার এন্ড, বাট মাই লাভ ওয়েন্ট ইউ টু বি ভেরি হ্যাপি অ্যান্ড লিভ উইথ লাভ। তোমার প্রতি আমার অসীম ভালোবাসা কখনো শেষ হবে না, কিন্তু আমার ভালোবাসা চায় তুমি খুব সুখে থাকো এবং ভালোবাসা নিয়ে বেঁচে থাকো। ফিসা ডাকে চোখ খুলে শেহজাদ, বাবা কবুল বলো, হোয়াট আর ইউ থিঙ্কিং? শেহজাদ মেয়ের কৌতূহলী ও উদ্বেগী মুখাবয় পর্যবেক্ষণ করে মীরার দিকে তাকায়। মীরা মুদিত নয়নে নত মস্তকে বসে নিজের আঙ্গুল খুঁজছে। দৃষ্টি স্থির রেখেই শেহজাদ 3 কবুল বলে দেয়। অতঃপর সবার মাঝে আনন্দ ধ্বনি, মিষ্টি মুখ করছে একে অপরকে। তারপর মীরার কাজিনরা আয়না ও ওড়না নিয়ে আসে। আয়নাটা ফিসার হাতে দেয়। অতঃপর 3 জনের মাথার উপর ওড়না ছড়িয়ে দিয়ে একই সাথে আয়নায় মুখ দেখানোর ব্যবস্থা করে। গোলাকার আয়নায় একই সময় ভেসে ওঠে 3টি মুখশ্রী। ফিসা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, কিং, কুইন অ্যান্ড লিটল প্রিন্সেস। ফিসার মতো বাকিরাও খুশি। ওড়না সরানোর পর হঠাৎই মীরার পূর্ণ কহরে কারোর অপ্রত্যাশিত ডাক বেজে ওঠে। মীরা ও শেহজাদ দুজনের সম্মুখে তাকিয়ে দেখে বর্ণ দাঁড়ানো। বর্ণর বুকের সাথে বেল্ট দিয়ে আগলে রাখা তার ছেলে বর্ষণ, হাতে লাল গোলাপের তোড়া। বর্ণর পেছনে তার বাবা মা।
বর্ণ এগিয়ে এসে হাসি মুখে বলে, Best wishes for you guys. I will pray that both of your lives will be filled with love and happiness. Happy married journey. বর্ণ গোলাপের তোয়াটা সামনে বাড়িয়ে দেয়। মীরা ও শেহজাদ উঠে দাঁড়িয়ে একে অপরের পানে তাকে, অতঃপর মিষ্টি হেসে তোড়াটা নিয়ে বলে, থ্যাংক ইউ বর্ণ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আজ রাতেই আমার ফ্লাইট, এবার সাথে করে বাবা মাকেও নিয়ে যাচ্ছি, কিছুদিন সেখানে থেকে আসবে। স্যার, আপনার কথা অনুযায়ী আমি বর্ষণের মায়ের সাথে কথা বলেছি। আই হোপ সেখানে গিয়ে সব সলভ হয়ে যাবে। শেহজাদ মুচকি হেসে বলে, বেস্ট অফ লাক। বর্ণর বাবা এসে মীরার মাথায় হাত বুলিয়ে বলেন, নিজের ছেলের কর্মকাণ্ডে আমরা খুবই লজ্জিত, মাফ করে দিও মা। মীরা দ্রুত বলে ওঠে, না আঙ্কেল, আপনি কেন মাফ চাচ্ছেন? আমার ভাগ্যে ছিল বলেই হয়েছে। আমি এখন আর বর্ণের প্রতি অভিযোগ রাখিনি, আমি চাই ও সুখে থাকুক। বর্ণর মা তার ছেলের কাছ থেকে নাতিকে নিজের কোলে নিয়ে মীরার কাছে এগিয়ে আসে, বলে, একবার ওকে কোলে নিবে? দোয়া করে দিও যেন ওর মধ্যে ওর বাবার কোনো খারাপ দোষ না আসে। মীরা বর্ষণকে কোলে নিল। বর্ষণের চেহারায় তো বাবা মুখশ্রী সাপ স্পষ্ট। জাপানি মায়ের থেকে হয়তো শুধু নাকটাই পেয়েছে। মীরা বর্ষণের কপালে আদরে স্পর্শ এঁকে দিল, ভালো মানুষ হও, ভালো থেকো। তারপর শেহজাদ বাচ্চাটাকে কোলে নিল, আদর করে বর্ণর কোলে দিয়ে বলল, ভালো থেকো। বর্ণ ও তার বাবা মা বিদায় নিয়ে চলে যায়। মীরা ও শেহজাদ দুজনে একসাথে ফ্রিসাকে আগলে নিয়ে একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে। শেহজাদটা মীরাকে নিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। ফ্রিসা গাড়িতে ঘুমিয়ে পড়েছে। ফ্রিসার মাথা মীরার কোলে আর পা শেহজাদের কোলে। গাড়ি শেহজাদের বাড়ির গেটে ঢুকতেই শেহজাদ বলে, ওকে এবার কোলে নিতে হবে, তুমি একটু ওকে ধরে বসিয়ে দাও। মীরা খুব নমনীয়ভাবে ধীরে ধীরে ফ্রিসাকে চিটে হেলান দিয়ে বসায়। গাড়ি থামলে শেহজাদ আগে নেমে তারপর ফ্রিসাকে নামিয়ে কোলে নেয়। অতঃপর মীরাকে বলে, তুমি ভেতরে আসো, আমি ফ্রিসাকে ওর রুমে রেখে আসি। মীরা মৃদু হেসে ইশারায় সম্মতি দেয়। শেহজাদ যেতেই মিসেস শাহিদা এসে মীরার পাশে দাঁড়ান, তারপর নরম স্বরে বলেন, তুমি কিছু মনে করো না। মীরা বুঝতে না পেরে প্রশ্ন করলো, কি মনে করব আন্টি? এই যে শেহজাদ তোমার সাথে বাড়ির ভেতর ঢুকলো না, নতুন বরকনে তো একসাথে প্রথমবার বাড়িতে প্রবেশ করে। মীরা হেসে মিসেস শাহিদাকে প্রত্যয় করে, এটা কোনো কারণ হলো? তবে হ্যাঁ, আপনার কনসার্ন আমি বুঝতে পারছি। নববিবাহিতা তার স্বামীর হাত ধরেই নতুন ঘরে প্রবেশ করে, সাথে থাকে নতুন পরিবেশ, নতুন সংসার, নতুন মানুষদের নিয়ে একরাশ ভয় ও আশা। কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা আলাদা, আমি আপনাদের খুব ভালো করেই জানি। তাছাড়া বিয়েটা করেছিও ওই বাচ্চাটার জন্য, যাকে ঘুমন্ত অবস্থায় স্যার ভেতরে নিয়ে গেলেন। এখন এখানে যদি আমি কিছু মনে করে বসে থাকি তা তো শোভনীয় না। মিসেস শাহিদা হেসে একবার স্বামীর দিকে দেখে নিয়ে বলেন, তোমার স্যার ঠিক কথাই বলেছিলেন, তুমি খুবই বুদ্ধিমতী ও বুঝদার মেয়ে, এসো ভিতরে এসো। মীরা মুচকি হেসে মিসেস শাহিদা ও ডক্টর আকবর রহমানের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ গল্প ও ভিডিও কলে ডক্টর আকবর রহমানের ভাই বোনের পরিবারের সাথে পরিচয় পর্ব চলেছে। তারপর মিসেস শাহিদা নিজে মীরাকে শেহজাদের বেডরুমে দিয়ে গেছেন। তারপর তিনি সার্ভেন্টকে দিয়ে মীরার স্যুটকেস ও খাবার পাঠিয়ে দিয়েছেন। মীরা রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে পুরো ঘরটা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে। ঘরটা বড় ও বেশ ছিমছাম। আজ তাদের বিয়ের রাত হিসাবে সাজানো নেই, শুধু ঘরে থাকা 2-3টা ফুলদানিতে তাজা ফুল রাখা। ঘরটার বেলকুনি দক্ষিণমুখী, সেই সাথে জানালাটাও। উত্তর পাশে ওয়াশরুম, ড্রেসিং টেবিল ও কাঠের আলমারি। ওয়াশরুমের সাথে পূর্ব পাশে 2 সিটের সোফা ও ছোট্ট টেবিল রাখা। পশ্চিম পাশে স্টাডি ডেস্ক ও বুক সেলফ। ঘরের এক জায়গায় একটা ইজি চেয়ারও রাখা। পূর্ব পাশের দেওয়ালে বিশাল জায়গা করে সাদা শিপন পর্দা লাগানো। মীরার কৌতূহল হলো, কারণ ঘরের এমন স্থানে পর্দা থাকার তো কথা না, কারণ জানালা তো দক্ষিণ দিকে। মীরা সেদিকে এগুতে নিলে দরজার নব ঘোরানোর শব্দে পিছনে ফিরে শেহজাদকে দেখে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। হঠাৎই তার মাঝে যেন ইতস্ততার পশ্চা এসে হাজির। কোনো রকমে সালাম দিয়ে নীরব থাকে। শেহজাদও সালামের জবাব দেয়, অতঃপর নিজের মনোযোগ রুমের চারিপাশে ঘুরিয়ে বলে,
খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নাও। ওখানে তো সবার মাঝে খেতে পারোনি। মীরা মাথা নেড়ে কিয়ত মুহূর্ত চুপ করে থেকে বলে, আপনি খাবেন না? আমি তো সেখানে খেয়েছি। সবাই একে একে খাওয়াতে খাওয়াতে প্রয়োজনের তুলনায় বেশি খেয়েছি। তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও। এই বলে শেহজাদ বুক সেলফের দিকে এগুলো। মীরা লক্ষ্য করলো শেহজাদ ফ্রেশ হয়েই এসেছে। মীরা নিজের স্যুটকেস থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে যায়। প্রায় আধা ঘন্টা পর মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে ফিরে মীরা দেখে শেহজাদ স্টাডি ডেস্কে বসে বই পড়ছে। মীরা রুমে আসার শব্দে শেহজাদ বই থেকে নজর সরায়। মীরার দিকে চেয়ে শুধায়, এই রাতে শাওয়ার নিয়েছো? মীরার ধিমি স্বরে জবাব, জি স্যার, টায়ার্ড লাগছিল। ভালো করেছো। তবে হেয়ার ড্রায়ারটা ফ্রিশার বেডরুমে। ওয়েট এ মিনিট, আমি এনে দিচ্ছি। মীরা মাথা নাড়ে। শেহজাদ রুম থেকে বের হয়ে গেলে মীরা চুল থেকে টাওয়াল খুলে ভালো করে চুল ঝেড়ে নেয়। তারপর খাবারের ঢাকনা খুলে দেখে নেয়। ইতিমধ্যে শেহজাদ ফিরে আসে। এই যে হেয়ার ড্রায়ার, তারপর খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি ঘুমাতে যাচ্ছি। আচ্ছা। মীরা হেয়ার ড্রায়ারটা নেয়। শেহজাদ গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ে। মীরা সময় নিয়ে চুল শুকিয়ে নেয়। অতঃপর খেয়ে নামাজ পড়ে নিজেও বিছানার আরেক কোণে শুয়ে পড়ে। বেশ সকাল সকাল মীরার ঘুম ভেঙে যায়। দেখে শেহজাদ তার পাশে বসে কফি খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। শেহজাদের ভাবসাব দেখে মীরা ভেবে বসলো সে হয়তো খুব লেট করে ঘুম থেকে উঠেছে। তারপর তাড়াহুড়ো করে উঠে বসে সামনের দেওয়াল ঘড়ির দিকে চেয়ে দেখে এখনও 6টাও বাজেনি। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। শেহজাদ মীরার ছটফটে ও তাড়াহুড়ো করে উঠে বসার দৃশ্য ঠিকই লক্ষ্য করেছে। সে নীরবে হেসে মীরাকে ডেকে বলে, মীরা, তুমি লেট করে ঘুম থেকে উঠোনি? আই ওয়েক আপ আর্লি এভরি মর্নিং। নাও গো অ্যান্ড ফ্রেশন আপ। মীরা উঠে যায়। ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বিছানায় বসে। শেহজাদকে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনি প্রতিদিন যে সময় উঠবেন আমাকেও প্লিজ ডেকে দিবেন। ইয়ার অফকোর্স, আজকে দিতাম, বাট দেন আই থট ইউ ওয়ার টায়ার্ড। কাল থেকে তোমাকেও আর্লি মর্নিং উঠতে হবে। মীরা হালকা হেসে আয়নার সামনে গিয়ে চুল ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। গতকাল রাতে মিসেস শাহিদা তাকে বলেছিলেন কোনটা কার রুম। সেই অনুসারে ফ্রিশার রুমে গিয়ে দেখে ফ্রিশা বড় টেডিকে জড়িয়ে ঘুমাচ্ছে। মীরা মুচকি হেসে ফ্রিশার পাশে বসে। তারপর ওর মাথায় হাত বুলায়। পুরো রুমটা হালকা গোলাপি রঙের, দেখতেও সুন্দর। খেলনা টেডি সব সাজানো। মীরা দেখলো ফ্রিশা নড়ে উঠেছে। সে তৎপর হয়ে নিজের হাত সরিয়ে নেয়। তারপর সেখান থেকে উঠে রান্নাঘরে যাওয়ার মনস্থির করে। সে শুনেছে এই বাড়ির রান্নাবান্না সব সার্ভেন্ট দেখাশোনা করে, কিন্তু আজ তার এই বাড়িতে প্রথম দিন। তাই ভাবলো সবার জন্য কিছু না কিছু স্পেশাল রান্না তো করতেই পারে। যা ভাবা সেই কাজ। রান্নাঘরে গিয়ে দেখলো সব কিছু খুব সাজানো, কোন কন্টেনারে কি রাখা সব গোছানো। এতে মীরা বেশ খুশি হয়ে গেছে। অতি সহজেই হাতের কাছে সব পেয়ে গেছে। প্রথমেই বানালো পায়েস। তারপর কি বানাবে ভাবতে ভাবতে সার্ভেন্ট এসে হাজির হয়। সার্ভেন্ট অবাক হয়ে বলে, ম্যাডাম, আপনি এখানে? কিছু লাগবে? নীরা নিজের ভাবনার সমাধান পেয়ে গিয়ে অত্যন্ত খুশি হয়ে বলে, হ্যাঁ, আপনি একটু আমাকে বলুন তো এবারে সবাই ব্রেকফাস্টে কি খায়? পাউরুটির সাথে ডিম মাঝে দিয়ে খায়, আর ফলের সাথে ওটস, সাথে ফলের জুসও। ও, প্রতিদিন এগুলোই? জি, বড় স্যারও ম্যাডামের ডায়াবেটিস আছে তো, আর ছোট স্যারও ফিসামনিরও এইগুলাই পছন্দ। ছোট স্যার তো বিদেশে ছিল, আবার ফিসামনির মা মানে ছোট স্যারের প্রথম পক্ষের বউও তো বিদেশের। ওনারা সকালে ভাত রুটি খায় না। সার্ভেন্টার কথা শুনে মীরা হাসার চেষ্টা করে বলে, আচ্ছা ঠিক আছে, আজকের নাস্তা আমি বানাবো। সার্ভেন্ট অবাক হয়ে মুখে হাত দিয়ে বলে, কি বলেন ম্যাডাম? আমরা থাকতে আপনি কেন করবেন? আপনি কালকেই এখানে নতুন আসলেন, আপনি ঘরে গিয়ে রেস্ট করুন ম্যাডাম। আজকে আমি নাস্তা বানাবো, ওনারা যা পছন্দ করে তাই বানাবো। প্লিজ আপনি বাধা দেবেন না। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, প্লিজ। আমি সবসময় এই সময়ও পাবো না, প্রতিদিন তো আপনারাই করবেন। সার্ভেন্ট রাজি হয়। তারপর সে রান্নাঘরে দাঁড়িয়ে মীরার কাজ দেখতে থাকে। মাঝে মধ্যে কিছু লাগলে এগিয়েও দিচ্ছে। খাবার টেবিলে সবাই একসাথে বসেছে। মীরা এখনও কাউকে জানায়নি যে রান্না আজ সে করেছে। কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো। ব্রেকফাস্ট টেবিলে সবাই যখন হাসি খুশিভাবে খাচ্ছে, তখন হঠাৎই ফ্রিশার হাঁচি শুরু হয়ে গেল।
লাগাতার হাঁচি দিয়ে যাচ্ছে সে। আচমকা এমন হওয়াতে উপস্থিত সকলে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। খাওয়া রেখে শেহজাদ উচ্চস্বরে সার্ভেন্টকে ডাকে। সার্ভেন্ট ছুটে এসে ভয়ার্ত স্বরে নিজের উপস্থিতি জানান দিলে শেহজাদ ক্রুদ্ধ স্বরে শুধায়, খাবারে পিনাট ছিল, তুমি জানো না ফ্রিশার পিনাটে অ্যালার্জি? সার্ভেন্ট কেঁপে উঠল। ভীরু দৃষ্টিতে মীরার দিকে একবার চেয়ে মাথা নিচু করে রাখে। মীরা ভরকে গেল তার জন্য আরেকজন দোষ না করে দোষী হবে তা তো মানতে পারে না। সে অনুতপ্ত স্বরে বলল, আজকের খাবার আমি বানিয়েছি। সরি, আমি জানতাম না যে ফ্রিশার পিনাটে অ্যালার্জি। জানলে আমি সত্যিই দিতাম না। শেহজাদ দাঁতে দাঁত চেপে নিজের ক্রোধ আয়ত্ত আনার প্রয়াস করে, কিন্তু তার মনে হচ্ছে সে ব্যর্থ হবে। অতঃপর কিছু না বলে কালপেক্ষণ না করে ফ্রিশাকে কোলে নিয়ে উপরের ফ্রিশার রুমে চলে যায়। শেহজাদ ক্রন্দনরত ফ্রিশাকে নিয়ে চলে গেলে মীরা পিছু যেতে নিলে মিসেস শাহিদা ওকে আটকায়। তিনি বলেন, তুমি এক্ষুনি যেও না, শেহজাদ রেগে আছে। পিনাটে ফ্রিশার অ্যালার্জি আছে, শরীরে র্যাশে ভরে যায়, অনেক ইচিং হয়, রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না। মীরার খুব খারাপ লাগে, তার জন্য এতটুকু বাচ্চা কত কষ্ট পাচ্ছে। মীরা ক্লেশবোধ নিয়ে বলে, আমি জানলে সত্যিই পায়েসে পিনাট দিতাম না। আমি তো পায়েসটা আরও সুস্বাদু করার জন্য বাদামের পেস্ট করে দিয়েছিলাম। আমার মা আমার জন্য এইভাবে দেয়। এই টেস্টটা আমার পছন্দের বলে ভেবেছিলাম আপনাদের জন্যও বানাই, কিন্তু এরকম যে হবে তা কল্পনাও করতে পারিনি। মিসেস শাহিদা মীরার দিকটাও বুঝলেন। তিনি মীরার মাথায় হাত বুলিয়ে নমনীয় স্বরে বললেন, আমি বুঝতে পারছি, তুমি জানলে অবশ্যই করতে না। ফ্রিশার স্পেসিফিকলি কাজুতে অ্যালার্জি বেশি, কাঠবাদামে অল্প। খুব বেশি পরিমাণে কাঠবাদাম খেলে তাহলে ইচিং হয়, কিন্তু কাজুতে অনেক বেশি। আমি এরপর থেকে খেয়াল রাখবো। ওর আর কিসে কিসে অ্যালার্জি সব আপনার কাছ থেকে জেনে নিব। এখন একটু যাই প্লিজ, দরজার বাহির থেকেই দেখবো কি অবস্থা। আচ্ছা যাও, তবে বলবো যে কথা বলো না। শেহজাদের রাগ সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা থাকার কথা। মীরা দ্রুত পদে ফ্রিশার ঘরের দিকে অগ্রসর হলো। মিসেস শাহিদা মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। বিয়ের একদিন না পেরোতেই এমনটা হতে হলো। শেহজাদের মনে এ নিয়ে কোনো পরিবর্তন না হয়। 5 মিনিটের বেশি সময় যাবৎ মীরা দরজার বাহিরে দাঁড়ানো। শেহজাদ ফ্রিশাকে একটা ইঞ্জেকশন পুশ করে এখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাতের কিছু স্থানে লাল লাল র্যাশ দেখা যাচ্ছে। ফ্রিশা কিছুক্ষণ অস্থির হয়ে চুলকিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে নেতিয়ে পড়েছে। মীরা দেখল ফুলের মতো বাচ্চাটার অশ্রু ভেজা পাপড়ি ও গালের অংশ। কতটা কষ্ট পেয়েছে সে। মীরার নয়ন যুগলে এবার বর্ষা নামলো। মা হওয়ার প্রথম দিনই তার জন্য বাচ্চাটাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। সামনে কি সে পারবে ভেবেই মনে ভয়ের ভীতিরা মাকড়সার জালের মতো ছড়াতে শুরু করলো। নিজের ভাবনা চিন্তার মাঝে এতটাই ডুবে আছে যে শেহজাদ তার সামনে এসে দাঁড়িয়েছে তার খেয়ালই নেই। শেহজাদ কিয়ৎক্ষণ আনমনের মীরাকে পর্যবেক্ষণ করে হাতের চুটকি বাজিয়ে মীরার মনোযোগ ফেরায়। মীরা থতমত খেয়ে তাকালে শেহজাদ শান্ত স্বরে বলে, ও এখন ঘুমাচ্ছে, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি। কথাটা বলে শেহজাদ যত্র দাঁড়িয়ে রইল। মীরা আড়ষ্টতা ভেঙে বলল, বিশ্বাস করুন, আমি জানলে কখনোই করতাম না। আমার পিনাট খুব পছন্দ, তাই দিয়েছিলাম। সরি। শেহজাদ গম্ভীর স্বরে জবাব দেয়, নেক্সট টাইম খেয়াল রেখো। অতঃপর দ্রুত প্রস্থান করে। মীরা গুটি গুটি পায়ে ফিশার রুমে গিয়ে ওর মাথার কাছে বসে। তারপর ওর এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে র্যাশের জায়গাগুলোতে লাগানোর জন্য মলম আনতে সার্ভেন্টকে পাঠায়। সন্ধ্যাবেলা ধূসর মেঘের আড়ালে অর্ধ চন্দ্রমা লুকোচুরি খেলছে। মৃদু জ্যোৎস্না বেলকনির গ্রিল গলে অন্ধকারাচ্ছন্ন স্থানে আসছে। শেহজাদ মেয়ের ঘরে এসে দেখে মীরা সেখানেই বসে বই পড়ছে। দুপুর থেকে শেহজাদ মীরাকে নিজের আশেপাশে কোথাও দেখেনি, খাবার টেবিলও না। এমনকি দুপুরে যখন ফিশার সাথে দেখা করতে এসেছিল তখনও মীরা ছিল না। এরপর তো সে একটা কাজে বাইরে গিয়েছিল। শেহজাদ হালকা কাশির আওয়াজ করে, যার দরুন মীরা বই থেকে মনোযোগ সরিয়ে সম্মুখে তাকায়। শেহজাদকে দেখে ফিশা বলে ওঠে, বাবা দেখো, আমি ড্রয়িং করছি। শেহজাদ হালকা হাসি দিয়ে এগিয়ে এলো। খুব সুন্দর হয়েছে। তোমার শরীর এখন কেমন লাগছে মা? আই এম ফাইন বাবা। ফেরি মাম্মাম আমাকে আবার পায়েস করে খাইয়েছে। এবার কোনো ইচিং হয়নি। সি, আই এম ফাইন। শেহজাদ প্রশান্ত চিত্তে হাসলো। মেয়ের মাথায় চুমু এঁকে শুধালো, এখন কি র্যাশে ইচিং হচ্ছে?
না বাবা, দাদুমণি বলল তুমি নাকি ফেরি মাম্মামের সাথে রাগ করেছো। ফেরি মাম্মাম তো জানতো না, তাই না? শেহজাদ মীরার পানে এক পলক চেয়ে নিরুত্তর রইল। ফিসা পুনরায় বলল, ফেরি মাম্মামকে সরি বলো বাবা। মীরা অবাক হয়ে ফিসাকে দেখে, দ্রুত কণ্ঠে বলে ওঠে, না না ফিসামণি, এটার কোনো দরকার নেই। ওনার তো কোনো দোষ নেই, তোমাকে ওই অবস্থায় দেখে ভয় পেয়েছিল বাচ্চা। ফিসা নিজের কথাই অটল, মীরার কথা সে শুনবে না। সরি বলো বাবা, না হলে আমি তোমার সাথে কথা বলবো না। ফিসার জেদ তো তার বাবাকে মানতেই হবে। শেহজাদ মীরার চোখের দিকে আরও একবার তাকায়, অতপর ধীর কণ্ঠে সরি বলে সেখান থেকে উঠে যায়। ফিসা উচ্ছ্বাসিত হয়ে মীরাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে আবার আঁকতে বসে। প্রায় ঘন্টা দুয়েক পর মীরা ফিসার সাথে খেলা করে, মিসেস শাহিদার সাথে গল্প করে ও নিজের মা ভাবিদের সাথে ফোনে কথা বলে। এখন তার ও শেহজাদের বেডরুমে যায়। মিসেস শাহিদা বলেছেন শেহজাদকে খাওয়ার জন্য ডেকে আনতে। মীরা গিয়ে বলল, ফুপি আন্টি আপনাকে ডাকছেন। শেহজাদ ল্যাপটপ থেকে নজর সরিয়ে মীরাকে দেখল, তারপর বলল, এখানে এসে বসো। কোথায়? মীরার প্রশ্নটা যে কতটা ভাবান্তর তা মীরা পরক্ষণেই বুঝতে পারল যখন শেহজাদ তার দিকে শীতল দৃষ্টিতে তাকায়। এরপর মীরা শেহজাদের পাশে গিয়ে বসলে শেহজাদ মীরার দিকে ঘুরে বসে, তারপর জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মীরা হকচকিত হয়ে তাকায়, তারপর আস্তে করে বলে, ভয় না স্যার, প্রথম দিন আমার অজানা এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে তা আমি ভাবতেও পারিনি। আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। ফ্রিসা কিন্তু তোমাকে নিয়ে খারাপ কিছু ভাবেনি। আমি তখন একটু রেগেছিলাম, কিন্তু পরে তোমার দিক থেকে বুঝলাম তুমি জানলে এমনটা করতে না। কথাটা বলে শেহজাদ হালকা হাসলো, সেই সাথে মীরা প্রশ্ন করলো, ফ্রিসার এই মিষ্টি দিকটা ওর মায়ের দিক থেকে পেয়েছে, তাই না? না, ওর দাদি ও ফুপির দিক থেকে ওর মা বিয়ের আগে অন্যরকম ছিল, বিয়ের পর ও বদলেছে। মীরার জানার আগ্রহ থেকে জিজ্ঞাসা করলো, কেমন ছিলেন তিনি? ডিনার করে এসে বলবো। তোমাকে ফুপিজান কেন পাঠিয়েছে তাই তো ভুলে গেছো? মীরা জলদি জিভ কামড়ে বলে, ইস সরি, খেয়ালই ছিল না, চলুন। বলে মীরা উঠে দাঁড়ায়। শেহজাদ কিঞ্চিত হেসে মীরার সাথে ডাইনিংয়ে যায়। খাওয়া দাওয়ার পর শেষে ফ্রিসার বায়না, তার বাবা ও ফেরি মাম্মার দুজনে তাকে ঘুম পাড়াবে। মেয়ের এমন আদুরে বায়না দুজনেরই কেউই ফেলতে পারলেন না। অতঃপর শেহজাদ ও মীরা ফ্রিসার হাত ধরে সিঁড়িতে উঠে ফ্রিসার ঘরে যায়। যদিও ফ্রিসা কোলে উঠতে চাইছিল, কিন্তু শেহজাদ রাজি না। রাতে খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে তো হয়, তাই এই পন্থা। ঘুমানোর আগে ফ্রিসাকে ওষুধ খাইয়ে দেয় শেহজাদ। অতঃপর সে মেয়েকে ইংলিশ কবিতা শোনায়। শেহজাদের কণ্ঠে ইংলিশ কবিতা শুনে মীরা কোনো রকমে হাসি আটকে রেখেছিল। এই লোক যে কবিতাও শোনাতে পারে তা তার ধারণার বাইরে ছিল। ওষুধের প্রভাবে ফ্রিসা জলদি ঘুমিয়ে পড়ে। ফ্রিসা ঘুমানোর পর শেহজাদ মীরাকে বলে, কফি করে নিয়ে এসো, তোমাকে আজ একটা স্টোরি শোনাবো। আপনিও ফ্রিসাও আপুর? হ্যাঁ। মীরা মুচকি হেসে কফি বানাতে যায়। কফির মগ হাতে রুমের আলো নিভিয়ে শেহজাদ ও মীরা বেলকুনিতে যায়। গ্রিলহীন খোলা বেলকুনিতে মুখোমুখি চেয়ার পাতা, মধ্যিখানে ছোট্ট একটা টেবিল, চারপাশে সব অন্ধকারে আবৃত। কেবল মাথার উপর বিস্তৃত অম্বরের লাখো তারকারাজির মাঝে এক অন্ধ চন্দ্রমার রাজত্ব চলছে, যার স্নিগ্ধ আলোক রশ্মি জ্যোৎস্না স্বরূপ পৃথিবীর ঘন অন্ধকারকে দূর করার আপ্রাণ প্রয়াস করে চলেছে। মীরা চাঁদের দিকে চেয়ে মৃদু হেসে বলে, বলুন এবার। শেহজাদ কফির মগে এক চুমুক দিয়ে বলে, আমার তো মনে হচ্ছে আমার স্টোরি শোনার জন্য তুমি অনেক দিন ওয়েট করেছিলে। মীরা ফিক করে হেসে ফেলে বলে, আপনার ও ফ্রিওনা আপুর লাভ স্টোরি জানার জন্য পুরো ডিপার্টমেন্ট উৎসুক ছিল। পুরো ডিপার্টমেন্টের মধ্যে মেয়েরাই বেশি। শেহজাদও হালকা হাসে, ফের বলে, কিন্তু এটা তো লাভ স্টোরি না। মানে লাভ স্টোরি না হলে একটা মেয়ে নিজের সব ছেড়ে আপনার কাছে চলে এসেছে? মীরার কণ্ঠের বিস্ময়। শেহজাদ লম্বা নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করে, আমি তাকে ভালোবাসতাম না, কিন্তু সে ভালোবাসতো। ফ্রিওনা ছিল আমার ইউনিভার্সিটির প্রফেসরের মেয়ে অ্যান্ড ভার্সিটিতে 1 ইয়ার সিনিয়র। আমার এইচএসসির পর বাবা মা ও আমি আমেরিকা শিফট হই, সেখানেই ভার্সিটিতে ভর্তি হই। আমেরিকায় শিফট হওয়ার পর আমরা যে বাড়িতে উঠেছিলাম
সেটার একটা বাড়ি পরেই ছিল প্রফেসর হ্যারিসনের বাড়ি। ফিওনার বাবা তিনি। প্রফেসর হ্যারিসন তার মা ও মেয়ের সাথে সেখানে থাকতেন। ফিওনার মা ওর জন্মের সময় মারা যান। তারপর স্যার আর বিয়ে করেননি। তিনি নিজের কাজ, রিসার্চ, পাবলিকেশন এসব নিয়ে ব্যস্ত থাকতেন। আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য বাবাকে তিনি অনেক হেল্প করেছিলেন। সেই সুবাদে আমাদের দুই পরিবারে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। ইউনিভার্সিটিতে ফিওনা আমার সাথে খুব মিশতে চাইতো। অফ ডে বা ফ্রি টাইমে আমাদের বাড়িতেও চলে আসতো, আমার সাথে গল্প করতে চাইতো। আমি এসব নিয়ে ভাবতাম না, আমি নিজের পড়াশোনাতেই মনোযোগ দিতাম। এইভাবে 3 বছর পেরিয়ে যায়। তখন ফিওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট। একদিন ফিওনা আমাকে কল করে বলে ব্রেক টাইমে ভার্সিটির এক জায়গায় দেখা করতে। আমি প্রথমে ভেবেছিলাম যাব না, তাই ব্রেক টাইমে যাইনি। তারপর ছুটির পর কী ভেবে ওই দিক দিয়ে বাড়িতে যাওয়ার ওয়েটা ইউজ করেছিলাম। ওটা একটু লম্বা পথ, সচরাচর সেখান দিয়ে যেতাম না। সেখানে গিয়ে দেখলাম ফিওনা একা সেখানে বসেছিল। তখন উইন্টার সিজন, বিকেলবেলা, সন্ধ্যা নামবে নামবে ভাব, হিম শীতল বাতাসে শুষ্ক পাতার ধ্বনি, জনমানবহীন পরিবেশটা কেমন অদ্ভুত। ফিওনা ছাড়া আশেপাশে কেউ নেই। ফিওনাকে একা বসে থাকতে দেখে আমি এগিয়ে গিয়েছিলাম। ওর পাশে যথেষ্ট দূরত্ব রেখে বসেছিলাম। আমি বসা মাত্রই ও আদো বাংলায় বলে উঠেছিল, খুব লেট করে ফেলেছ শাহজাদ। ওর মুখে প্রথমবার নিজের মাতৃভাষা শুনে আমি অবাক হয়ে তার দিকে চেয়েছিলাম। তারপর ও ফিরল আমার দিকে। হঠাৎ আমার হাত ধরে হাসি মুখে বলেছিল, আই রিয়েলাইজ আই এম নট ইম্পর্টেন্ট ফর ইউ। নেক্সট উইক ইউ আর ইনভাইটেড। ওর কথা ও মুখের হাসির সাথে চোখের ভাষার মিল ছিল না। আমি কারণ জিজ্ঞাসা করলে বলে নেক্সট উইক নাকি ওর বিয়ে। কথাটা বলে ও দেরি করে না, সাথে সাথে উঠে চলে যায়, একবারও পেছনে ফেরেনি। থামে শেহজাদ। মীরা হাঁ করে বোকার মতো চেয়ে আছে। আলোক স্বল্পতার কারণে এটা শেহজাদের দৃষ্টিগোচর হয় না। শেহজাদ এবার কফির মগে শেষ চুমুকটুকু দিয়ে নীরব হয়ে রয়। মীরা উৎকণ্ঠিত হয়ে শুধায়, তারপর কি হয়েছিল স্যার? তারপর আর কি, ফিওনার বিয়ে। বিয়ে আপনার সাথে? না। হ্যাঁ, তাহলে কার সাথে? কি বলতেছেন আপনি? ফিওনা আপুর সাথে আপনার বিয়ে হয়নি? শেহজাদ হাত থেকে কফির মগ রেখে চেয়ারে কমফোর্টেবলভাবে বসে আবার বলতে শুরু করে, আমি সেদিন বাড়ি ফিরে ফিওনার সেদিনকার বিহেভিয়ারগুলো ভাবছিলাম। সকালে ফোনে তার কণ্ঠে একটা অ্যাসাইনমেন্ট ভয় ছিল, যা বিকেলে ছিল না। কিন্তু এসব ভাবনা চিন্তা আমার বেশি লং টাইমের জন্য হয়নি, কারণ আমার মনে ওর জন্য কোনো ফিলিংস ছিল না। আমার দিন আর 5টা সাধারণ দিনের মতোই চলছিল। 2 দিন পর প্রফেসর হ্যারিসন ইনভাইটেশন কার্ড নিয়ে আমাদের বাড়িতে আসেন। সেদিন উইকেন্ড ছিল। ফিওনা তার এক ক্লাসমেটকে বিয়ে করছে। খুব তাড়াহুড়োর মধ্যে স্যার বলছিলেন যে ফিওনা হুট করে তাকে বিয়ের কথা বলে আর যাকে বিয়ে করবে তার নামও বলে। তারপর কথার মাঝেই মীরা থামে শেহজাদকে। সে জিজ্ঞেস করে, ফিওনা আপু না আপনাকে পছন্দ করতো, তাহলে অন্য ছেলেকে বিয়ে করার কথা বললো কিভাবে? তাও ক্লাসমেট। মানে বুঝলাম যে আপনি ইগনোর করাতে সে হার্ট হয়েছিল, কিন্তু বিয়ের জন্য ছেলে সে নিজেই সাজেস্ট করেছিল? হ্যাঁ, করেছিল। সে র্যান্ডমলি ছেলে পছন্দ করেছিল। সে ছিল ইউনিভার্সিটিতে মোস্ট ফেমাস অ্যান্ড অ্যাট্রাকটিভ গার্ল, সবার ক্রাশ বলা যায়। অতিরিক্ত সুন্দরী, তাই সে র্যান্ডমলি নিজের এক ক্লাসমেটকে চুজ করেছিল বিয়ে করার জন্য। যাকে চুজ করেছিল সেই ছেলে ফিওনাকে প্রপোজ করা ছেলেদের মধ্যেই একজন। বলা যায় সবার শেষে প্রপোজ ওই ছেলেই করেছিল। তারপর কি হলো? আপনি কি ফিওনা আপুর সাথে কথা বলেননি? না, আমি কেন কথা বলবো? ওর বিয়ে ও করবে। আমি গেস্ট হিসেবে ফ্যামিলি নিয়ে জাস্ট বিয়ে অ্যাটেন্ড করেছিলাম। বিয়ের আগ পর্যন্ত ফিওনা আমার দিকে চেয়ে কয়েকবার হাসি বিনিময়ও করেছিল। তারপর তার বিয়ে হয়ে যায়। এরপর 1 বছর আমার সাথে ফিওনার কোনো দেখা সাক্ষাৎ বা কথা হয়নি। শুনেছিলাম অন্য শহরে হাজব্যান্ডের সাথে শিফট হয়েছে। আমার গ্র্যাজুয়েশন শেষ হয়, 3 মাস জব করে মাস্টার্সে ভর্তি হই। তারপর হঠাৎ একদিন বিকেলে ভার্সিটি থেকে বাসায় ফিরে দেখি ড্রয়িং রুমে মায়ের সাথে বসে ফিওনা ও তার দাদি গল্প করছে। তাকে হঠাৎ অনেক দিন পর দেখে অবাক হলেও আরও বেশি অবাক হই তার চোখের নিচে ডার্ক সার্কেল
রুক্ষতায় ভরা চেহারা। আগের ফ্রিওনার সাথে মিলাতে পারছিলাম না। ফ্রিওনা আমাকে দেখে দৌড়ে এসে হুট করে জড়িয়ে ধরেছিল। আমি তখন পুরো ব্যাপারটাতে রোবটের মতো স্টিল হয়ে দাঁড়িয়েছিলাম। ফ্রিওনা কাঁদছিল। আমি কিছুক্ষণ পর বিষয়টা বুঝতে পেরে ওকে সোজা করে দাঁড়া করিয়ে কি হয়েছে জানতে চাইলে সে জানায় তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। তাদের নাকি মতের মিল হচ্ছিল না। তার হাজব্যান্ড তাকে মেন্টালি টর্চার করছিল, তারপর অন্য এক মেয়ের সাথে টাইম স্পেন্ড করত। তখন ওকে কি বলবো আমি বুঝতে পারছিলাম না। মা এসে তখন ওকে নিয়ে যায়। এরপর পরের দিন ওকে নিজের ক্লাসে দেখে আমি আরেক দফা অবাক হয়েছিলাম। ও নিচ থেকে আমার পাশে এসে বসেছিল। হাই হ্যালো এতটুকুই। ধীরে ধীরে ও আগের মতো প্রাণবন্ত হতে শুরু করে। যেখানেই ঘুরতে যাবে আমাকে জোর করে হলেও নিয়ে যাবে। এমন একটা অবস্থা যে রাতে ঘুমানোর সময়টুকু ছাড়া বাকি সময় ও আমার সাথেই থাকতো। বাবা মায়ের সাথেও ওর খুব মিষ্টি সম্পর্ক হওয়াতে ও অনায়াসে স্টাডি, আড্ডা যাই করুক ওনারাও বাধা দিতেন না। স্যারও এদিকে নিশ্চিন্ত। মেয়ের ডিভোর্সের পর মেয়েকে নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় ভুগতেন। হাই ব্লাড প্রেশার ও হার্টের প্রবলেম ছিল ওনার। তাই ফ্রিওনাকে আমার সাথে হাসি খুশি থাকতে দেখে উনি কিছুটা হলেও নিশ্চিন্তে ছিলেন। শেহজাদ আবারও থামে, এবার উঠে দাঁড়ায়। শেহজাদকে উঠতে দেখে মীরা প্রশ্ন করে, কি হলো, উঠলেন কেন? পানি খাবো, তুমি তো শুনছো আর আমি বলছি। মীরা অবাক হয়ে বলে, এতটুকু বলতে আপনার পানি খেতে হবে? ক্লাস লেকচারের সময় তাহলে কি করেন? তখন তো পানি লাগে না। মীরা, ওকে ওকে, আপনি বসুন, আমি পানি নিয়ে আসছি। এই বলে মীরা বিড়বিড় করে শেহজাদকে বকতে বকতে পানি আনতে রুমে যায়। রুমে গিয়ে দেখে জগে পানি নেই। এতে সে আরও বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে নিচে ডাইনিং থেকে পানি আনতে যায়। শেহজাদ চেয়ারে বসে আকাশ পানে নিরন্তর চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলে, ফ্রিওনা, ইউ আর সো স্টাবর্ন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।